চলমান বিশ্বে আজকের দিনে নানা ঘটনা প্রবাহ। আর এইসব ঘটনা প্রবাহের মূল চরিত্রে অর্থাৎ কেন্দ্রে আছে আমেরিকা। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনাটি হলো ভূমধ্যসাগরে আমেরিকার বিমানবাহী রণতরী প্রবেশ করেছে। আব্রাহাম লিঙ্কন ইউএসএ আব্রাহাম লিঙ্কন নামে রণতরীটি যেখানে বিমান রয়েছে যেটি ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম, সেটি এর মধ্যে ভূমধ্যসাগরে প্রবেশ করার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, বিশেষ করে ইরানে আমেরিকা হামলা চালাতে যাচ্ছে কিনা, এটি একেবারে চূড়ান্ত কিনা, এটি নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ ইরানে সাম্প্রতিক সময় যেটি ঘটেছে, আন্দোলনকারীদের উপর নির্মমভাবে দমন করা হয়েছে এবং সেখানে ইরানের ভাষ্যমতে 6,000 আন্দোলনকারী নিহত হয়েছেন, কিন্তু আমেরিকার বিভিন্ন সংস্থা বলছে এই সংখ্যাটা 30,000 হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি আন্দোলনকারীদের সাথে থাকবেন। কোথায় তিনি আছেন সেটি প্রমাণ করার চেষ্টা কিনা এই রণতরীর প্রবেশ এবং পরবর্তীতে ইরানে হামলা, এবং হামলার টার্গেট আসলে কি হতে পারে? এর আগে যে হামলাগুলো হয়েছিল আমরা সেখানে দেখেছি পরমাণু কেন্দ্রগুলো আক্রমণের শিকার হয়েছিল। এবারে শিকার কারা হচ্ছেন? অর্থাৎ সেটি কি ইরানের রাজনৈতিক নেতৃত্ব? নানা প্রশ্ন আছে। একইভাবে আমেরিকা যাদেরকে কোণঠাসা করার চেষ্টা করেছিল, অর্থাৎ ইউরোপের দেশগুলো কিংবা ভারতের কথা যদি আমরা বলি, যাদের উপর ট্যারিফ হামলার হুমকি বারবার করে দেয়া হচ্ছিল, তারা এখন নিজেরাই একটা চুক্তিতে পৌঁছেছে, যে চুক্তিটাকে দুপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে এটি মাদার অফ অল ডিলস, এবং এটি ইতিহাসের সেরা চুক্তি হিসেবে বলা হচ্ছে। কারণ দুদেশই বাণিজ্যের ক্ষেত্রে একটা অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে এবং এই দুইটি গোষ্ঠী অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত তারা ঐক্যমতে পৌঁছানোর পিছনে নেপথ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা অনেক বেশি আলোচনা করা হচ্ছে। ইতিবাচক না নেতিবাচক সেটি নিয়ে আলোচনা হতে পারে। একইভাবে দেশের ভিতরে মিনিয়াপোলিস কেন্দ্রিক যে আইএস বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে সেটি নানা রূপ নিচ্ছে, নানা সময় নানা রূপ নিচ্ছে, এবং সেসব ক্ষেত্রে কোথাও কোথাও প্রেসিডেন্ট অর্থাৎ ট্রাম্প প্রশাসন কঠোর হচ্ছে, কোথাও কোথাও শিথিলতার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেসব বিষয়ে আলোচনা করব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, সেখানে এই নির্বাচনী প্রচারণার বাইরে কি ঘটতে পারে, নির্বাচনের সময় বাংলাদেশ কতটা সহিংস হয়ে উঠতে পারে, কতটা আশঙ্কা রয়েছে নির্বাচন বানচালের, এসব বিষয় নিয়ে কথা বলবো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং ইউনিভার্সিটি অফ কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমরা ইরান নিয়ে এর আগে আপনি বেশ কিছু বিশ্লেষণ দিয়েছিলেন এবং সেগুলো অনেকগুলোই সঠিক প্রমাণ হয়েছে। আমরা আজকে একটু শুনি, সেটি হলো প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ভূমধ্যসাগরে তো রণতরী পাঠিয়ে দিলেন। এই রণতরী পাঠানো অনেক খরচ করে গিয়েছে, অর্থাৎ রণতরী যাওয়া আসার পিছনে অর্থনৈতিক খরচ অনেক আছে, শুধুমাত্র ভয় দেখানোর জন্য কি এটি, নাকি আসলেই শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ইরানে আক্রমণটি চালাচ্ছেন? প্রথম আমার প্রশ্ন হলো আপনার কাছে, প্রশ্নটা সুন্দর হয়েছে যে এটা কি ভূমধ্যসাগরে না ভারত সাগর মানে ইন্ডিয়ান ওশানে? এই জিনিসটা একটু লক্ষ্য করা আমি অতটা খেয়াল করিনি, কিন্তু আমি জানি যে ওরা সেন্ট্রাল কমান্ড সাধারণত ইন্ডিয়ান ওশান হয়, এবং আমার ধারণা ছিল যে এই যে রণতরীটা আসছে, এটা আসছে আপনার ই থেকে পূর্বাঞ্চল থেকে, ওদের ইস্টার্ন কমান্ড থেকে, যেখানে আপনার মানে চায়না, তারপরে সাউথ চায়না সি, এসব অঞ্চল থেকে। আমি এটা একটু কনফার্ম করেন, আমি অতটা লক্ষ্য করিনি, কিন্তু আমার যে আন্দাজ হলো যে এটা মানে ইন্ডিয়ান ওশানে, ভারত মহাসাগরে এটা আসছে, কারণ দ্যাট ইজ দ্য রাইট প্লেস টু বি। এখন যে এই যে মানে যেখানেই আসুক, কিন্তু এটা মধ্যপ্রাচ্যের সেন্ট্রাল কমান্ডে এলাকার মধ্যে অলরেডি ঢুকে পড়েছে। আমি আগে আপনাদেরকে যেটা বলেছিলাম যে যে এখানে যে ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল, কিন্তু আবার তাকে কিছুটা তার যে অতীতের কাহিনীগুলো দিয়ে আমরা কিছুটা বোঝার চেষ্টা করতে পারি। সে এখানে আসছে, এসে মানে বিশাল আয়োজন করেছে, মানে একটা মানে এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিয়ে আসে এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজ নিয়ে আসছে। আর যেখানে সেন্ট্রাল কমান্ডের আপনার দিয়াগো গার্সিয়া রয়েছে, আবার গালফ অফ মানে মানে পার্সিয়ান গালফের ভেতরে যেমন কাতারে, তারপরে বাহরাইনে,
তারপরে ইউনাইটেড আরব আমিরাত, এসব অঞ্চলে এবং সৌদি আরবিয়াতে তাদের ঘাঁটি রয়েছে। বিশেষ করে কাতারে বেশ একটা ভালো সাইজ একটা ভালো পরিমাপেরই একটা বেজ রয়েছে। এর সঙ্গে এই বিশাল আয়োজন, তার অর্থ কি? অর্থ হলো, আমার যা ধারণা, সে মানে মানে ইরানকে দোদুল্যমানতায় রাখছে। যেটা আমার ধারণা, হ্যাঁ? যে প্রেডিকশন করতে দিচ্ছে না। সে বলছে ইরান আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, হ্যাঁ আমরা হয়তো একটা ডিল করব, হ্যাঁ, ইত্যাদি। কিন্তু আমার যেন মনে হয় হি মাইট, আই এম নট শিওর, এটা আমার মনে হয় হি মাইট অ্যাটেম্প্ট টু এলিমিনেট দ্য লিডারশিপ অফ ইরান। এটা সে করার সম্ভাবনা রয়েছে। এটা ভবিষ্যৎ আমাদেরকে বলে দেবে। কিন্তু ইন দি মিড টাইম যে জিনিসটা হয়েছে, যে গ্রাউন্ডে আমরা লক্ষ্য করলাম যে আমি আজকের যে স্টেটমেন্টটা পড়েছি সেটাও কিন্তু ইসলামিক রেভলিউশনারি গার্ডের যে কমান্ডার, তার সেই জেনারেলের কমেন্টস, তার বক্তব্য। কিন্তু যে যে এদের যে সামরিক বাহিনী, যেটা রেগুলার আর্মি, তাদের কিন্তু কারো কোনো স্টেটমেন্ট এখনো আসেনি। আমরা লক্ষ্য করব যে ভেনেজুয়েলাতে যখন ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করে মাদুরোকে ধরে নিয়ে আসলো, লক্ষ্য করে দেখুন খুব গুরুত্বপূর্ণ একজন তার ক্যাবিনেটের, সেই কিন্তু বেইমানি করেছে। সেই যুক্তরাষ্ট্রের ছিল, মোল ছিল ইনসাইড দ্য ভেনেজুয়েলান গভর্নমেন্ট। এখন আমাদের প্রশ্ন হলো যে ইরানে যে সামরিক বাহিনী কিংবা অন্যান্য সিকিউরিটি ফোর্সের মধ্যে যুক্তরাষ্ট্রের লোক ওখানে থাকতে পারে, সম্ভাবনাই বেশি। আমরা তো জানি যে অতীতে ইসরায়েলের যে অপারেশনস গুলো হয়েছে, তাতে কিন্তু ভিতরের লোক, ইরানের ভিতরের লোকই তাদেরকে সহায়তা করেছে, গভর্নমেন্টের ভেতরে যারা আছে, এবং অনেকের মৃত্যুদণ্ড দিয়েছে এর আগে খামেনি গভর্নমেন্ট। কাজে এখন এই পরিস্থিতিতে যে ব্যাপারটা বোঝার জন্য অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। সেই কম্পোনেন্টের উপরে ভিত্তি করে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এখনো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলতে পারবো না, কারণ অনেক আননোন ভেরিয়েবল আছে। ভিতরে যে কি ঘটছে সেটা কিন্তু আমরা সব জিনিসগুলো নিউজে আসছে না। কাজে একটা জিনিসকে সত্যিকার ভালো কমেন্ট করতে হলে, যে আমরা বলি কমপ্লিট সেট ম্যাথমেটিক্সে, হ্যাঁ, সেই কমপ্লিট সেটটা আমাদের হাতে নেই। কিন্তু না থাকলেও যতটুকু আছে তাতে আমার মনে হয় যে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্টকে এলিমিনেট করার একটা প্রচেষ্টা চালাতে পারে, যদি আমি শিওর নই। কিন্তু ওই সম্ভাবনাটা কি, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি প্রকট। আমি আজকে আপনার এই অনুষ্ঠানে আপনার যারা দর্শক, তাদের সম্পর্কে আমি একটা কমেন্ট করব। আপনার দর্শক মন্ডলী কিন্তু দারুণ সফিস্টিকেটেড। আমি কিন্তু কমেন্ট সেকশন পড়িনি, কিন্তু আমার লাস্ট অনুষ্ঠানটা আমি কমেন্ট সেকশন পড়েছি। তাতে কমেন্টে দর্শক মন্ডলী তারা আমার বিরোধিতা করেছে, অল্প কয়েকজন, কিন্তু এত একাডেমিক এবং এত ভদ্র ভাষা এবং এত অবজেক্টিভ ওরিয়েন্টেড যে আমি বিমোহিত হয়েছি। হ্যাঁ, তারা আমাকে সমর্থন করেনি, সে যে আমার বিপক্ষে বলেছে, কিন্তু তার বলার যে ভঙ্গি, তাদের যে আলোচনা, তাতে আমি একটা ডিপ রুটেড একাডেমিয়া খুঁজে পেয়েছি, যে জন্য আমি খুব বিমোহিত হয়েছি। এবং এদের সবাইকে আমার ধন্যবাদ, এই যারা আপনার দর্শক মন্ডলী। জি, আমরা এখন পর্যন্ত ইন্ডিয়ান ওশনে আছে, কিন্তু তাদের চূড়ান্ত পজিশন, অর্থাৎ এই রণতরীটি ইউএসএ আব্রাহাম লিঙ্কন রণতরীটি চূড়ান্ত পজিশনে এখনো পৌঁছেনি, এটি বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। আমি সবশেষ সিএনএন ইন্ডিয়ান ওশনে আছে, হ্যাঁ, ওইটাই আমার ধারণা ছিল। আমি যদিও লক্ষ্য করিনি ওইটা, কিন্তু আমার আন্দাজ, অনেকদিন দীর্ঘকাল ধরে তো রাজনীতি দেখি আর শুনি, কাজে আমার ধারণা যে এটা ছিল ওই চায়না সিতে, যেখানে আছে সেখান থেকে হামলা চালাতে সক্ষম, তারা তাদের বাপরে বাপ, এটা দারুণ শক্তিশালী নৌবহর। এবং আমার সেই জন্য আমি ওই আন্দাজ করে বলেছি যে এটা সেন্ট্রাল কমান্ডের আন্ডারে, যেহেতু হ্যাঁ, এটা হবে ইন্ডিয়ান ওশন, এভাবে আমি ধারণা করেছি। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, সেটা হলো যে এবার একটু আরব দেশগুলো শক্ত অবস্থানে আছে। তারা অনেকেই বলছে যে আমাদের আকাশ সীমা ব্যবহার করতে আমরা দেব না,
দেব না বলেই হয়তো অনেকে মনে করছেন একেবারে রণতরী নিয়ে এখন আর আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন হবে না, সরাসরি যেখানে থাকবেন রণতরী থেকে হামলা চালানো সম্ভব। একদিকে ইরান এবং তার মিত্র, যদি আমরা নাও বলি আরব দেশগুলো, তাদের এই হামলা প্রতিহত করার চেষ্টা, বাধা দেওয়ার চেষ্টা। অন্যদিকে ইসরায়েল সেখানে যেটুকু ইন্ধন দেওয়া দরকার তার সবটুকুই দিচ্ছে। আপনার বিশ্লেষণটা একটু শুনি যে শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিতে পারে। জি জি, ধন্যবাদ আপনাকে। আহ, আসলে আরব দেশগুলো এই ব্যাপারে কি বলবে বা বলছে, এটা শেষ বিচারে গিয়ে খুব বেশি প্রণিধানযোগ্য হবে না। কারণ আরব দেশরা কথা বলতেই পারে, কিন্তু আরব দেশদের এমন কিছু সক্ষমতাও নেই এবং ইউএস কে ডিফাই করার মতো এরকম দৃষ্টতা ওদের নেই। এরা মুখে মুখে কিছু বলছে, শেষ বিচারে গিয়ে দাঁড়াবে ইসরায়েল তাদেরকে মানে ইউএস এর সাথে কি বোঝাপড়া করছে, তাদের এটা কতটা, তাদের অনেক ইন্টেলিজেন্স আছে যে আক্রমণ যদি করে বসে তাহলে ইরান কি ইতিমধ্যেই মনে করুন যে নিউক্লিয়ার কোনো ওয়েপন ওরা তৈরি করে ফেলেছে কিনা, অথবা যদি আক্রমণ একটু হয় ইরানের উপর, তাহলে প্রতি আক্রমণটা কোথায় হবে? প্রতি আক্রমণটা তো নিশ্চয়ই ইউএসএ দেশে হবে না, প্রতি আক্রমণ করবে হচ্ছে ইসরায়েলে। তো ইসরায়েল সেটাকে মানে সহ্য ইসরায়েল করার কিংবা মতো, আরব দেশগুলোতে আমেরিকার যে বেস গুলো আছে সেখানে হয়তো প্রতি আক্রমণের আগে সেকেন্ডারি, আমার দৃষ্টি সেটা সেকেন্ডারি। ওকে। ওদের প্রধান টার্গেট হবে ইসরায়েলকে আক্রমণ করা। তা ইসরায়েল সেই হিসাব নিকাশটা করে এক ধরনের মানে বোঝাপড়ায় আসবে ইউএস এর সাথে, এটা করা প্রয়োজন কিনা। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এতটা আয়োজন করার পরে ওরা কোনো ধরনের অ্যাক্টিভিটিস না করে এখান থেকে ফেরত আসবে না। এটা ভেনেজুয়েলার ব্যাপারে আমি একই কথা বলেছিলাম। আমার মানে কে ছিল ওই দিন, সারোয়ার ভাই কিনা আমার মনে নেই, তিনি বলেছিলেন যে ভেনেজুয়েলা তো আক্রমণ করবে না, ওরা একটা শো অফ করছে। আমি বলেছিলাম অ্যাবসলিউটলি, এত আয়োজনের পরে ভেনেজুয়েলাতে একটা আক্রমণ ওরা করবেই। তো এবারে আমার নিশ্চিত ধারণা যে এটা করবে। তবে করা উচিত ছিল তাদের কিছুটা দিন আগে, সপ্তাহ 2-3 আগে আর কি, যখন প্রটেস্টটা তুঙ্গে ছিল। প্রটেস্টটাও ডাই ডাউন করে গেছে এখন, যে ইরানের যে প্রটেস্ট এটা আগের পর্যায়ে নেই। এবং ইরানিরা কিন্তু খুবই মানে আত্মসচেতন জাতি, তারা অন্য দেশ এখানে কোনো রেজিম চেঞ্জ করুক এটা প্রটেস্টাররাও চায় না আসলে। তবুও প্রটেস্ট যখন খুব তুঙ্গে ছিল তখন তো ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু কথা দিয়েছিল যে প্রটেস্টারকে যদি তোমরা হত্যা করো তাহলে আমরা এটার প্রতিশোধ নেব, আমরা এটা হতে দিব না। তো এখন প্রটেস্ট ডাই ডাউন করেছে, এখন গিয়ে আক্রমণটা অতটা জুৎসই হচ্ছে না। কিন্তু তবুও আরেকটা জিনিস হচ্ছে যে রেজিম চেঞ্জের কথা, যেটা যে সারোয়ার ভাই বললো, রেজিম চেঞ্জের ব্যাপারটাতে ইউএস কিন্তু ডেফিনেটলি ইয়ে হবে, মানে আগ্রহী হবে। একটা ইসলামী রেজিমকে এতদিন যাবৎ ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে দেওয়া তো ইউএস এর স্বার্থের সাথে যায়, এটা আমরা জানি। কিন্তু তারপরে রেজিম চেঞ্জের ব্যাপারে অতটা ওরা আগ্রহী এই মুহূর্তে হচ্ছে না আমার ধারণা, এই জন্য যে এটা হচ্ছে রেজিম চেঞ্জ করে কাদেরকে বসাবে। এখানে যারা এই প্রটেস্ট গুলোকে লিড করছে এগুলি হচ্ছে মূলত কুর্দিস্তানের কিছু গ্রুপ এবং বেলুচ কিছু গ্রুপ আর কি, যারা হচ্ছে সুন্নি মুসলমান। তো এরা ঠিক ইয়ে না, ওই যে অসাম্প্রদায়িক শক্তি যেটা ছিল রাজা পাহলবীর ওই জাতীয় কেউ না। তাতে করে ওরা হয়তো খামেনির উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে সরিয়ে দিতে পারে, কিন্তু সরিয়ে দিয়ে জুত শৈলকে বসানোর মতো এলা এখানে এখনো তৈরি হয়নি ইরানে। কিন্তু এরপরেও আমার শেষ বিচারে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, এতটা মানে শ্বাসসজ্জার পরে, এতটা শোডাউনের পরে তারা ডেফিনেটলি কিছু ক্ষতি করার চেষ্টা করবে ইরানে। ক্ষতিটা কি রেজিম চেঞ্জ করবে নাকি নিউক্লিয়ার যে ফেসিলিটিস, যেটাতে ওরা আসলে শেষবার যখন আক্রমণ করেছিল জুনে, তখন তারা দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প যে সবকিছু ধ্বংস করে দিয়েছি, কিন্তু অ্যাসেসমেন্টে তো বেরিয়ে এসছে সেইভাবে ধ্বংস করা যায়নি, তাই না? তো এখন এটা তারা নিউক্লিয়ার ওয়েপনের যে ক্যাপাবিলিটি সেটাকে ধ্বংস করার দিকেও তারা মানে এগিয়ে যেতে পারে। তবে কোনো অবস্থাতেই কোনো ধরনের আক্রমণ না করে, কোনো ধরনের একটা মানে অপারেশন না করে এখান থেকে তারা ফেরত আসবে না। মুখ রক্ষারও তো একটা বিষয় আছে। আপনি এত কিছু গর্জন করলেন, একটুও বর্ষণ হলো না, তাহলে তো একটু সমস্যা তৈরি হতে পারে, এটি আপনার ধারণা। আমরা একটু ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের যে চুক্তিটি হয়েছে সেদিকে দৃষ্টি ফেরাতে চাই। আমরা খবরটি দেখে আসতে চাই মূলত যে দুটি গোষ্ঠীর মধ্যে যে চুক্তিটি হলো, এই চুক্তিকে মাদার অফ অল ডিল বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, কেন আসলে এত উচ্ছ্বাস, সে বিষয়টা একটু দেখে এসে আলোচনায় ফিরছি।
ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এক ফ্রেমে 3 বিশ্ব নেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা এবং কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের মাঝে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক চুক্তি। আর হ্যান্ডশেকের এই উষ্ণতা কেবল একটি চুক্তির জন্য নয়, বরং 200 কোটি মানুষের এক বিশাল বাজার তৈরির মাইলফলক। আজ ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এটি কেবল বাণিজ্য চুক্তিই নয়, বরং আমাদের যৌথ সমৃদ্ধির এক নতুন ব্লুপ্রিন্ট। এই চুক্তির ফলে 2032 সালের মধ্যে ইইউ থেকে ভারতের রপ্তানি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের সমুদ্রজাত পণ্য, চামড়া, টেক্সটাইল এবং জুয়েলারি খাতের জন্য ইউরোপের বাজার এখন উন্মুক্ত। প্রায় 99.5% পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিচ্ছে ইইউ। এই চুক্তিকে মাদার অফ অল ডিল বলে আখ্যা দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। We delivered the mother of all deals. We are creating a market of 2 billion people, and this is the tale of two giants. চুক্তির গুরুত্ব কেবল বাণিজ্যে সীমাবদ্ধ নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার সাথে যখন ইউরোপ ও এশিয়ার দেশগুলোর বাণিজ্য সম্পর্ক চ্যালেঞ্জের মুখে, তখন এই চুক্তিটি কাজ করবে একটি কৌশলগত রক্ষাকবচ হিসেবে। At a time when the global order is being fundamentally reshaped, the European Union and India stand together as a strategic and reliable partners. পাশাপাশি ভারত ও ইইউ স্বাক্ষর করেছে নতুন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ, যা সাইবার নিরাপত্তা ও সন্ত্রাস দমনে যোগ করবে নতুন মাত্রা। Say the signing of the security and defense partnership is really a milestone, and we can build on that. There is so much more. এই চুক্তির আওতায় ভারতীয় ছাত্র এবং পেশাদারদের জন্য ইউরোপে কাজের ও যাতায়াতের সুযোগ আরো সহজ হচ্ছে। বাণিজ্য আর কূটনীতির এই সেতু বন্ধন আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে কতটা স্থিতিশীলতা আনতে পারে, এখন সেদিকেই নজর সবার। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, এইটি তো একেবারে বাণিজ্য চুক্তি, রাতারাতি সবাই লাভবান হয়ে যাবে, অনেক টাকা লেনদেন হবে, আসা যাওয়া করবে, অনেক পণ্য আসা যাওয়া করবে। বিষয়টি এত ছোট জায়গায় সীমাবদ্ধ করার সুযোগ নেই, যদিও এটিও ছোট নয়, অনেক বড়। এটি এমন একটি চুক্তি হলো যেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকা ফার্স্ট নীতিতে আমেরিকাকে এগিয়ে নিতে যাচ্ছেন, অন্যদেরকে পিছনে ফেলে দিতে যাচ্ছেন, অন্যরা তখন জোটবদ্ধ হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত, যে ভারতকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পর থেকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করা থেকে শুরু করে, ট্যারিফ আরোপ করা থেকে শুরু করে নানা শাস্তির মুখোমুখি করা হয়েছিল, তারা এখন বিকল্প বাজার খুঁজে নিচ্ছে, বিকল্প জায়গায় গিয়ে তাদের অভিভাবকত্ব খুঁজছে কিংবা বন্ধুত্ব খুঁজছে। এটি প্রেসিডেন্টের জন্য, আমাদের প্রেসিডেন্টের জন্য কোনো ধাক্কা কিনা? না, এটাকে আমি অন্যভাবে দেখি। এটা কিন্তু এই যে চুক্তিটা যেটা হয়েছে, এই চুক্তিটা কিন্তু নেগোসিয়েশনটা দীর্ঘকালের আগে। হ্যাঁ, লেটেস্ট আমরা দেখছি 2022-তে এটার একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক চলে আসছিল ইন এ ভেরি অ্যাডভান্সড স্টেজ, কিন্তু এটা আরো আগে থেকে শুরু হয়েছিল। তার ফলশ্রুতিতে ফাইনালি তারা এখন এটা পাশ করলো, এরা সই করলো। কিন্তু তারপরে এর অনেক প্রসিডিওর আছে, ভারতীয় পার্লামেন্টে পাশ হতে হবে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ, তাদের ইউনিয়নের একটা হেডকোয়ার্টার আছে ব্রাসেলসে, এগুলো ওসব জায়গাতেও এগুলো পাশ করতে হবে। পাশ হয়ে যাবে, পাশ তো হয়ে যাবে, ফরমালিটি শুধুমাত্র। কারণ যেহেতু যারা করেছে ওদিকে ভারতীয় গভর্নমেন্ট, দে কন্ট্রোল দেয়ার পার্লামেন্ট, আবার ইউরোপিয়ান ইউনিয়নের সবাই মিলেই এটা করছে, কাজে এটা হয়ে যাবে। দি পয়েন্ট যে এইটা হঠাৎ করে কিন্তু হয়নি, মনে হচ্ছে, মানে দৃষ্টিতে মনে হচ্ছে যেন ডোনাল্ড ট্রাম্পের এই লাস্ট ট্যারিফের পরে ইমিডিয়েটলি তারা না, এই ধরনের নেগোসিয়েশন এত শর্ট টাইমে হয় না, কারণ এটা বেশ কমপ্লেক্স। আপনি যদি দেখেন যে যেমন ধরেন ওয়াইনের উপরে ছিল 150% ট্যারিফ, ইন্ডিয়াতে যদি ইউরোপিয়ান ওয়াইন যায় তাতে 150%, তারপরে অন্যান্য অনেক পণ্য আছে আমি দেখেছি 110%। হ্যাঁ, তো এগুলো তো অনেক বড় বড় মানে নাম্বার, সেগুলো রিডিউস হয়ে যাচ্ছে, এবং আমি এটাকে সাধুবাদ দিচ্ছি যে এটা একটা মানে যে তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, সেটা ভালো। এবং আমি আশা করব যে বর্তমানে হয়তো নাও হতে পারে, কিন্তু ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নিজেকে এর সঙ্গে সম্পৃক্ত করবে, যাতে পৃথিবীর সর্বত্র সব এলাকাগুলোতে
সবাই মিলে মুক্ত মনে ট্রেড করবে, আচ্ছা, বাণিজ্য করবে। আপাতত তো সেটি সেটাই হচ্ছে না। সেটাই আমেরিকার দিক পৃথিবীর থেকে আপাতত সেটি জন্য হচ্ছে ভালো। না। হ্যাঁ, কিন্তু আরো একটা জিনিস যেটা ওই ইউরোপিয়ান ইউনিয়নের কণ্ঠে আমরা শুনলাম যে এটার সঙ্গে সিকিউরিটি কম্পোনেন্ট রয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভারত যে ভালো করছে, যে একটা রিজিওনাল পাওয়ার হিসেবে সে আরো উপরে উঠে যাচ্ছে, তারই কিন্তু এগুলো সাইন সিম্পটম। হ্যাঁ, আরেকটা আপনি লক্ষ্য করবেন যে এই যে কয়েকদিন ধরে, আমি তো কয়েকদিন ধরে খুব ভালো করে লক্ষ্য করছি, ডলারের মূল্য কিন্তু নেমে যাচ্ছে। মানে আজকেই আপনারা যদি লক্ষ্য করতেন যে জাপানের সঙ্গে কমে গেছে, তারপরে ইউরোর সঙ্গে কমে যাচ্ছে, এবং অন্যান্য বিভিন্ন দেশে যে কারেন্সির সঙ্গে ডলার ট্রেড হয় তাতে কিন্তু ডলারের মূল্য কমে যাচ্ছে। ব্যাপারটা কি? হ্যাঁ, এটা এই যে ট্যারিফের জন্য, এই যে ট্যারিফ ইরাটিক মানে যার কোনো ঠিক ঠিকানা নাই। একদিন ট্রাম্প বলবে 100%, পরদিন সে বলে দেবে মোটেই না, কিংবা 25%। এই যে মানে তার যে ফিকল মাইন্ডেড, যেভাবে উনি এটাকে ডিল করেন, উনি হয়তো ভাবছেন যে এটাই খুব একটা ভালো ট্যাকটিক্যাল, কিন্তু এতে পৃথিবীর কারোর জন্যই আমাদেরকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যাচ্ছে যে আমাদের ট্রেড পলিসি কি হবে। সেই কারণেই সবাই কিন্তু পথ খুঁজছে। কয়েকদিন আগের একটা ঘটনা আপনি জানেন জি, যে কানাডার প্রাইম মিনিস্টার, হি ওয়াজ অ্যাবাউট টু ফাইনালাইজ এ ট্রিটি, এ প্যাক্ট উইথ চায়না, কিন্তু সে ওটা দিয়ে ব্যাক আপ করে চলে গেছে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প তাকে ধমক দিয়েছে যে 100% ট্যারিফ। কিন্তু এই ধরনের ধমক দিয়ে কতদিন চালানো যাবে, আমার মনে সন্দেহের উদ্রেক হয়েছে। দেখুন, ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু অনেকটা নিজেরা চেষ্টা করছে, অন্যান্য বিভিন্ন। সাম্প্রতিক ভারত কিন্তু আরো একটা ব্যাপার, ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন বোথ অফ দেম, তারা আলাদা আলাদা ভাবে আফ্রিকার সঙ্গে কতগুলো চুক্তি সই করেছে। তার অর্থ পৃথিবী মনে হচ্ছে যেন বাইপোলার তো না, মনোপোলার। এখন একটা শক্তি সবচেয়ে বেশি পাওয়ারফুল, অসম্ভব পাওয়ারফুল, এবং আমি সেটা এনজয় করি অ্যাজ অ্যান আমেরিকান। হ্যাঁ, আমাদের জন্যই ভালো, কিন্তু মনে হচ্ছে যে এটাকে কতদিন টিকিয়ে রাখা যাবে সে ব্যাপারে কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে বেশি দিন অন্যদেরকে প্রেসার করে রাখা যায় না। এটা মানুষের জন্য যেমন প্রযোজ্য, একটা রাষ্ট্রনীতিতেও ওটা প্রযোজ্য। এই রাষ্ট্রগুলোই পরে দেখা যাবে যে তারা দে আর গ্র্যাভিটেটিং টু ইচ আদার and making different power centers in the world, মানে মনোলিথিক তাদের প্রয়োজনে এই বিষয়টি তারা করবে। হ্যাঁ, মনো একটা ইউনিপোলার সিস্টেম থেকে এটা মাল্টিপোলার সিস্টেমে যাওয়ার বিভিন্ন সিমটম আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে বর্তমানের চুক্তিটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার, এটা আমার যেন মনে হচ্ছে যে তারই একটা এক্সাম্পল। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান যেটি বলছিলেন ডক্টর মোস্তফা সারোয়ার, যে মানুষকে যেমন আটকে রাখা যায় না, নদীর স্রোতকে যেমন আটকে রাখা যায় না, স্রোত তার গতি খুঁজে নেয়, গতিটা পরিবর্তন করে নেয়। আপনি যদি বাদ দেন তখন সে তার গন্তব্যে যাওয়ার জন্য অন্য একটা পথ খুঁজে নেয়। এখন আমেরিকা কেন্দ্রিক বিশ্ব অর্থনীতির যে ব্যবস্থাপনা ছিল, সেখানে আপনি যখন মৌললীপনা বলেন, আপনি যখন আধিপত্য বলেন, আপনি যখন নানা ধরনের এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন, তখন তো তারা খুঁজবেই। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের এই চুক্তিটি, বাণিজ্য চুক্তিটি কি এমন কোনো ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি স্বাভাবিক? এটি হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনই আচরণ করতেন, তারা এতটাই আন্তরিকতার সঙ্গে এই চুক্তিটা করে নিত, কিংবা সবাই ব্যাপারে অনেক সেই উদারতাটাই দেখাতো, নাকি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সাম্প্রতিক কর্মকাণ্ড সেটিও এই ক্ষেত্রে প্রভাব রেখেছে? জি জি, আসলে হচ্ছে কি, পৃথিবীতে তো ট্রেড চলবেই, অনেক দেশের মধ্যেই অনেক ধরনের সম্পর্ক আছে। ভারতের আমেরিকার সাথে সম্পর্ক নেই, ট্রেড সম্পর্ক এমনও না। এখনো কিন্তু ইউএসএ হচ্ছে নাম্বার 1 পার্টনার, সেকেন্ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ভারতের কিন্তু চীনের সাথে সম্পর্ক রয়েছে, মানে ট্রেড সম্পর্ক। তো এগুলি অহরহই ছিল, আরো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এখানে যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বর্তমান বিহেভিয়ার, ওই যে ট্যারিফ কেন্দ্রিক বিহেভিয়ার, এর জন্য এক ধরনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে এই জিনিসগুলো। ওই যে এত তাড়াতাড়ি হতো না, এবং এত সুন্দর মানে যে শর্তাবলীর সাপেক্ষেও হতো না।
কারণ স্যার আমরা যেটা বললো অনেকদিন ধরে এই নেগোসিয়েশন চলছে, এটা নতুন না। কিন্তু এই যে ধপ করে আপনার 96% প্রোডাক্টের উপর ট্যারিফ সরিয়ে দিবে, তারপর হচ্ছে 150% ইয়ের থেকে ওয়াইনের উপর এটা কমিয়ে এনে 40 থেকে 45% নামিয়ে আনবে, এবং তারা যে উচ্ছ্বাসটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ফেলিওর, মানে আমেরিকার ফেলিওর। যে আমেরিকার যে এই যে একগুঁয়েমি, আমেরিকার যে মুরলীপনা, এটার জন্য তারা জিনিসটা অতি দ্রুত হয়েছে, ত্বরান্বিত হয়েছে। শুধু তাই না, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আলাদা করে সাউথ আমেরিকার সাথেও একটা চুক্তি করেছে খুবই ইদানিং কালে, তাই না? আবার চায়নার সাথে যেটা আপনি বললেন যে কানাডার চুক্তি এখন না হলেও হবে, কারণ প্রত্যেক দেশের নিজের স্বার্থই খোঁজে। ইন্ডিয়াও দেখুন যে আমেরিকা যতই তাদেরকে ধমক দেয় যে রাশিয়ার কাছ থেকে তোমরা কোনো ধরনের তেল কিনতে পারবে না, তারপরেও তারা এটা মেনে নেয়নি, কারণ তারা রাশিয়ার সাথে ওদের সম্পর্ক অনেক দিনের এবং পরীক্ষিত একটা বন্ধুত্ব, এবং তাদের মিলিটারি মানে হার্ডওয়্যার থেকে শুরু করে এনার্জি ফিল্ডে অনেক ধরনের ডিপেন্ডেন্স রাশিয়ার সাথে ভারতের রয়েছে। তো এই চুক্তির ফলে ক্ষতিটা হলো আমেরিকার, মানে আমরা অনেকটাই মানুষ আমাদেরকে একঘরে করে ফেলছে এই চুক্তির ফলে, তাতে করে আমাদের জন্য লাভ হলো না জিনিসটা অ্যাজ আমেরিকান। কিন্তু এই চুক্তির ফলে ভারতের মর্যাদা পৃথিবীতে বেড়ে গেল। ইউরোপিয়ান ইউনিয়নরা দেখিয়ে দিল ইউএস কে যে তোমরা আমাদেরকে অনেকটা এই যে ছোট ভাই হিসাবে এই যে ট্রিট করে যাচ্ছ কন্টিনিউয়াস, এটা আমরা অনেকদিন সেভাবে মেনে নিব না। কিন্তু এখানে আমরা তো চিন্তা করি, আমরা যারা বাংলাদেশি আমেরিকান, আমাদের দুইটা পার্সপেক্টিভ থাকে, একটা হচ্ছে এজ আমেরিকান আর একটা হচ্ছে বাংলাদেশি। এই চুক্তিটার ফলে আমেরিকার তো খুব লাভ হলো না, আমি বললাম ক্ষতিই হলো, বরং অনেক ক্ষেত্রে আমরা আইসোলেটেড হয়ে গেলাম, মানে অন্যরা নিজের মতো করে প্যাক্ট করে নিচে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশি পার্সপেক্টিভ থেকেও এটা আমাদের জন্য একটা লুজিং প্রপোজিশন হলো, কারণ ভারতের সাথে যেসব ক্ষেত্রে চুক্তিটা হবে সেখানে টেক্সটাইল, সেখানে লেদার, এই জিনিসগুলোতে বাংলাদেশের হচ্ছে মূলত ইউরোপের সাথে এক ধরনের ভালো সম্পর্ক বাংলাদেশেরও রয়েছে। আমার ধারণা ভারত এত বড় একটা বাজার, তারা এটাকে যখন ইউরোপের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিবে টেক্সটাইল এবং লেদার এগুলো, সেই ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে পড়বে। বাংলাদেশ এই মার্কেটটা আস্তে আস্তে হারাবে। আর বাংলাদেশের যে মানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি যেটা অনেকদিন ধরে চলছে, সেটাও তো এক ধরনের রসদ যোগাচ্ছে যে আমরা ইউরোপিয়ান মার্কেট থেকে আস্তে আস্তে সরে আউট হয়ে যাব। আমেরিকার সাথে এই মুহূর্তে সম্পর্ক বাংলাদেশের ভালোই আছে, অর্থাৎ এজ এ বাংলাদেশ আমেরিকান এই জাতীয় চুক্তিগুলো বাংলাদেশের জন্য খুব ভালো কিছু হলো না, আমেরিকার জন্য ভালো কিছু হলো না। তবে ওরা যে নিজেদের মধ্যে এগিয়ে যাচ্ছে তাদেরকে আমরা তো মানে রাগ করে লাভ নাই, আমরা সাধুবাদই জানাই। অর্থাৎ এটা একটা ভালো পয়েন্ট আপনি উল্লেখ করেছেন, যে সেটা হলো যে বাংলাদেশের জন্য এটি বাণিজ্যিকভাবে কিছুটা পিছিয়ে পড়ার একটা আশঙ্কা আছে। যদিও আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী তিনি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো বাংলাদেশের শুল্ক কমে মানে যেটি রেসিপ্রোকাল ট্যারিফ এটি কমে আনার একটা সম্ভাবনা রয়েছে, এমন কোনো আভাস হয়তো তিনি পেয়েছেন আমেরিকা থেকে, সেটি তিনি ইঙ্গিত দিচ্ছিলেন। দেখা যাক সেখানে কতটা লাভবান বাংলাদেশ হতে পারে। প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আমরা একদম ঘরে ফিরতে চাই। মিনিয়াপলিসে যে বিষয়টি হচ্ছে, আমরা সবশেষ আরো একজনের প্রাণহানি দেখেছি এবং এটি নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। প্রেসিডেন্টের বক্তব্যগুলো নানা সময় পরিবর্তন হচ্ছিল, কঠোর অবস্থাতে ছিল। আমরা একটু সবশেষ বক্তব্যটা শুনে আসি, তারপর আপনার কাছে প্রশ্ন করি। We're going to de-escalate a little bit, but I will tell you, you look at the numbers, they're doing better than they've done in many years, because I don't like the fact that he was carrying a gun that was fully loaded and he had 2 magazines with him, and it's pretty unusual. But nobody knows when they saw the gun, how they saw the gun, everything else. Bottom line, it was terrible. Both of them were terrible. The other was terrible too. And I'm not sure about his parents, but I know her parents were big Trump fans. Makes me feel bad anyway. But I mean, I guess you could say even worse. They were, you know, Bavino's very good, but he's a pretty out there kind of a guy. And in some cases that's good. Maybe it wasn't good here. But you have to understand, when I watch some of the people that I've been watching over the last few weeks, these are paid insurrectionists. These are paid agitators. These people aren't normal, like, oh, gee, that, you know, they're incensed about anything. Because we had a very reasonable conversation, very good conversation. If you believe the conversation, he'd like to get this thing over with. Who closed up the border? She did, with Tom Homan, with the whole group.
I mean, they closed up the border. The border is a tremendous success, one of the most secure borders in the entire world. It's one of the little problems. You know, I happen to think, and I've said it from the beginning, that a lot of what's going on with respect to Minneapolis, you know, with what's happening with all the hoopla, is so people don't talk about. You think it's a distraction? I've said it from day one. It's a distraction because, let me tell you, he's doing a fantastic job. But he's a tough cookie. I can tell you that he's a tough cookie. He's going to go down as the best Secretary of State we've ever had. You see what we're doing. Just today we solved a tremendous problem in conjunction with Syria, saved many lives. জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আমরা শুনছিলাম প্রেসিডেন্টের প্রিয় চ্যানেলে বলা যেতে পারে ফক্সে তিনি ইন্টারভিউ দিচ্ছেন এবং তিনি মিনিয়াপোলিস ইস্যুতে আইসের অভিযানের ইস্যুতে তার অভিবাসন নীতির বিষয়ে কিছু কথা বলেছেন। অনেকেই বলছেন, কারণ এখন ঘরের ভিতরে অনেক চাপ তৈরি হচ্ছে, রিপাবলিকানদের দলের ভিতরে চাপ তৈরি হচ্ছে, ডেমোক্রেটরা বাজেট আটকে রাখার কথা বলছে, অন্যদিকে রিপাবলিকানদের অনেকেও কৃষ্টি নোমকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। কি ঘটতে যাচ্ছে? তিনি কি এইসব চাপে নতি স্বীকার করার মানুষ, নাকি তিনি পরিস্থিতি বিবেচনা করতে বুঝতে পারছেন? না না, এটা আমরা যেটা, আপনার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে যে মানে আপনি ঠিক বলেছেন, মানে এটা আমি কনসিডার অ্যাজ এ রেটরিক্যাল কোশ্চেন। ব্যাপারটা কি যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা বারবার দেখছি যে সে প্রথম একটা কথা বলে, তারপরে এটা দিয়ে যখন দেখে অসুবিধা আছে তখন ব্যাক অফ করে, ব্যাক ডাউন করে, আবার কখনো কখনো যদি দেখে যে কোনো একটা করে এটা সব জায়গায় তার সুযোগ হচ্ছে তখন ওটাকে আরো বাড়ায়। এটাই তার একটা মানে আমরা প্যাটার্ন লক্ষ্য করেছি অতীতে। সেটাকে মনে রেখে আমরা এটাকে যদি পর্যালোচনা করি তাহলে দেখলাম যে হ্যাঁ, যে মিনেসোটাতে মিনিয়াপোলিসে যে বাড়াবাড়ি হয়েছে, আপনি চিন্তা করে দেখুন যে পেটি করে যে ভদ্রলোক, সে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের নার্স ইন ভিএ হসপিটাল, যেখানে সে সামরিক বাহিনীর যারা প্রাক্তন সৈন্য, যারা মানে বিভিন্ন জায়গায় মানে হয়েছে, আহত হয়েছে কিংবা পঙ্গু হয়ে গেছে কিংবা অন্য রকমের তাদের সমস্যা, সেগুলো সে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সে নার্স হিসেবে তার দায়িত্ব পালন করে। এমনি একটা ভালো লোক, হ্যাঁ, আপনি তার চেহারা দেখছেন, হ্যাঁ, সে ওখানে পেইড ইনসারেকশনিস্ট। এটা তো এটা যে মানে আমি খুব বিনয় সহকারে এবং সম্মান সহকারে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। সে ইনসারেকশনিস্ট নন, ইনসারেকশনিস্ট। এবং আপনি যদি দেখে থাকেন যে সে যখন তাকে গুলি করে তখন কিন্তু সে শোয়া অবস্থাতে এবং সারাউন্ডেড বাই অল দিস মানে যেটা আইসের বিভিন্ন এজেন্টসরা ওদেরকে ওনাকে আটকে রেখেছে বর্ডার গার্ডে, এবং কেউ দেখেনি। আমি তো খুব লক্ষ্য করে ওই ভিডিওগুলো দেখেছি, আমি তো দেখিনি কখনো সে তার বন্দুক ধরার চেষ্টা করছে না। এবং আরো একটা ব্যাপার, সে তো তার মুখটা নিচের দিকে, পিঠটা উপরের দিকে, কাকে কৃষিকে সিমেন্টকে গুলি করবে? মানে দিস ইজ সো একদম মানে ফালতু মনে হচ্ছে আমার এই এক্সকিউজ গুলো। দি পয়েন্ট ইজ যে এই ভদ্রলোককে একদম কোল্ড ব্লাডেড মার্ডার করা হয়েছে, এবং আমি আশা করব যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট এটার চিকিৎসার, এটার বিচারের জন্য প্রপার উনি করবেন। তিনি আজকে বলেছেন যে এটি একেবারে সরাসরি বিচারটি তিনি তদারকি করবেন, এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কিছুক্ষণ আগে যে সিদ্ধান্তটি পাওয়া গেছে যে দুজন অফিসারকে এটার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে, ফায়ার করা হচ্ছে, ফায়ার। আপনি জানেন যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যে নার্সিং এর যে চাকরি করে যে ইয়াং ভদ্রলোক, মানে হিজ কোয়াইট এ আপার মিডল ক্লাস জাংশনে পড়ে, হ্যাঁ, এবং সেই ভদ্রলোক তার খেয়ে দেয়ে কাজ নাই, সে একজন হায়ার্ড ইনসারেকশনিস্ট। মানে এটা আমি আবার রিপিট করলাম, মানে সিএনএন এর একটি ইনভেস্টিগেশন দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে, সেটি প্রকাশ করা হচ্ছে, বলা হচ্ছিল যে তিনি এক সপ্তাহ আগেও প্রোটেস্ট করেছিলেন এবং তখন আইসের ধাওয়া খেয়ে তিনি ব্যথা পেয়েছিলেন। পরবর্তীতে সিএনএন তার ইনভেস্টিগেশন করে দেখাচ্ছে যে সংস্থাগুলো যারা প্রোটেস্ট করছে তাদের তথ্য সংগ্রহ করছে, এবং সিএনএন অনেকটা বলার চেষ্টা করছে সেই তথ্য সংগ্রহ করেই এই হামলাটি চালানো হয়েছে কিনা সেই প্রশ্নটি তারা তুলছে। যাই হোক,
আমি না, যে কিন্তু প্রশ্নটি আপনার কাছে একটা করছিলাম সেটা হলো প্রেসিডেন্ট একটা- সুর কি নরম হচ্ছে, তিনি কি একটু নমনীয় হ্যাঁ, হচ্ছেন? সুর তো নরম হয়েছে, সুর তো নরম হয়েছে, কারণ সে যে যে বভিনোকে যে ওখান থেকে সরিয়ে নিয়েছে, হুম। এটা তো একটা বিরাট ব্যাপার। এটা সাধারণত মানে মানে একটা, আমি মনে করি, রিট্রিট, এটা উনি পিছিয়ে যাচ্ছেন, সেটা উনি করেছেন। আচ্ছা। কিন্তু যে এই যে যে ব্যাপারগুলো ঘটছে, হ্যাঁ, যে আমরা কেউই, মানে আমি ব্যক্তিগতভাবে যে মানে ইল্লিগাল ইমিগ্রেন্টস এর দেশ ভরে যাবে, এটা আমি কখনো পছন্দ করি না। না। এটা দেশের জন্য, ইকোনমির জন্য খারাপ। দেশের সমস্ত জিনিসগুলো, আমাদের দেশে অনেক গরিব লোক আছে যারা বিভিন্ন এন্টাইটেলমেন্ট উপভোগ করে থাকেন, হ্যাঁ, চ্যারিটি বিভিন্ন পান, সেটার ভাগ বসা এসে যদি ইল্লিগাল ইমিগ্রেন্টসরা, সেটা আমি কখনোই পছন্দ করি না। এবং তাদেরকে করা, অথবা কেউ যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে সেটার এগেনস্টে কাজ করা, সেটাকে আমি সাধুবাদ দেই। কিন্তু পাইকারি, মানে কালার, মানে যেটাকে আমরা বলি যে আইডেন্টিটি যে করে, যে একটু ব্রাউন চামড়া হলে আটকে নিয়ে সে সিটিজেন হলেও তাকে নিয়ে হেনস্থা করে, এই যে জিনিসগুলো হচ্ছে, যে এগুলো খুবই খারাপ জিনিস, এটাকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। ওকে। এবং এটা অচিরেই যাতে বন্ধ হয়, Okay. সবার মাথায় যাতে শুভ বুদ্ধি হয়, হ্যাঁ, এবং ইমিগ্রেশনের ব্যাপারে যেন একটা আইন প্রণয়ন করা হয়, যে আইন প্রণয়নের ব্যাপারে আমরা দেখেছি অতীতে কারা কারা সবাই মিলে হয়তো কাজ করা যেতে পারে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আমরা সময় খুব বেশি পাচ্ছি না বলে সরাসরি আপনার কাছে বাংলাদেশের প্রসঙ্গে চলে যেতে চাই। বাংলাদেশের নির্বাচনী প্রচারণা চলছে, সুন্দর সুন্দর প্রচারণা চলছে, প্রচুর মানুষ সেখানে জড়ো হচ্ছেন। তারা অনেকেই অনেকের বিরুদ্ধে বলছেন, কিন্তু সরাসরি হয়তো কেউ নাম নিয়ে বলছেন না। এখন পর্যন্ত এইটুকু একটু সৌন্দর্য আমাদের চোখে পড়ছে যে প্রধান প্রতিপক্ষ যদি আমরা বলি বিএনপির প্রতিপক্ষ জামাত, জামাতের প্রতিপক্ষ বিএনপি, তারা একজন আরেকজনকে বলছেন কিন্তু ইঙ্গিতে বলছেন, সরাসরি ভাসুরের নাম কেউ মুখে নিয়ে কথা বলছেন না। ভালো প্রচারণা, নির্বাচনে এমনটাই হওয়া উচিত। কিন্তু অনেক জায়গায় সহিংসতা হচ্ছে এবং সামনে বড় ধরনের সহিংসতার আশঙ্কা অনেকে করছেন, কারণ মনে হচ্ছে পরিস্থিতি একটু একটু করে উত্তপ্ত হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতা 16 জনের প্রাণহানির কথা বলছে কোনো কোনো সংবাদ মাধ্যম। কোথায় গিয়ে দাঁড়াতে পারে? জি দেখুন, আমি তো এইমাত্রই বাংলাদেশ থেকে আসলাম, মাত্র 2 দিন হলো। একেবারে চোখে দেখার সুযোগ হয়েছে আপনার অনেক কিছু। 1.5 মাসের মতো আমি দেশে ছিলাম। সুতরাং ওই যে সহিংসতা যেটা হচ্ছে সেটা বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। সহিংসতাগুলি হোক, এটা আমরা চাই না, কিন্তু এ পর্যন্ত 16 জন প্রাণহানি হয়েছে, একজনের প্রাণহানিও খারাপ, এটা মেনে নিয়েই বলি। সর্বোচ্চ প্রাণহানি হয়েছে বাংলাদেশে 141 জন, মানে 2014 সনে, তাই না, এই যে ইলেকশন সংক্রান্ত ব্যাপারে। সুতরাং এটা 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 অত বড় নাম্বার না, তবে এটা যে আরো উত্তপ্ত হয়ে উঠবে এর সমস্ত লক্ষণই বাংলাদেশে দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে যে একে তো হচ্ছে যে নির্বাচন যত কাছে আসবে ততই সবাই আরো বেশি হবে আর কি, ইনভলভ হবে ইলেকশনে। তার থেকে একটা আননোন ফ্যাক্টর রয়ে গেছে যে যেসব শক্তি বাংলাদেশ এখন নেই, যে যে স্বৈরাচারী যে শক্তি যারা পালিয়ে গিয়েছে, তারা কিভাবে ইলেকশনটার শেষ বিচারে কি ধরনের নির্দেশনা তাদের কর্মীদেরকে দিবে, কাদেরকে ভোট দিতে বলবে, অথবা নির্বাচন সরাসরি পণ্ড করতে বলবে কিনা। কয়েকদিন আগে শেখ হাসিনা দিল্লিতে থেকে সরাসরি বলেছে ইউনূস সরকারকে যাতে আর কি উৎখাত করা হয়, এরকম নির্দেশনা দিয়েছে। তো এইগুলির প্রেক্ষিতে গিয়ে আমার ধারণা সহিংসতা আরো অনেক বাড়বে। আর আপনি যেটা বললেন, এখন পর্যন্ত যথেষ্ট সিভিল ওয়েতেই দলগুলো একজন আরেকজনকে সমালোচনা করছে। ওদের সমালোচনার মূল ভাষাটা হচ্ছে, একটি দল যুদ্ধের সময়, 71-এর যুদ্ধের সময় এমন করেছিল, আরেকজন বলছে একটি দল মানে এই যে চাঁদাবাজি করে, তারপর এরকম একটি দল, ওরা কখনো এরকম নাম সরাসরি নিয়ে বলছে না। ওইটা বেশ সুন্দর, ওইটা সুন্দর, ওই কালচারটা সুন্দর, কিন্তু এই কালচারটা কতদিন থাকবে? যেমন জামাতের আমির উনি বলেছেন যে যদি ভোটের বাক্স নিয়ে কেউ আর কি এদিক ওদিক করার চেষ্টা করে, ভোটের বাক্সে যদি কেউ হাত দেয় তাহলে আমরা তাদের হাত ঘুরিয়ে দিব। এই যে আস্তে আস্তে উত্তপ্ত হয়ে এবং কেউ যদি চিলের মতো এসে ভোটার ব্যালট বক্সে হানা দেওয়ার চেষ্টা করে তার পাখা খুলে নেওয়া হবে, এই ধরনের বক্তব্য দিচ্ছেন। জি, এই কথাগুলো কিন্তু আর আপনার বেনাইন থাকছে না আর কি। হ্যাঁ, এই জন্য আমিও আশঙ্কা করি এই সহিংসতা আরো বাড়বে, এবং এটা আরো বাড়ার মূল কারণ তো হচ্ছে সবচেয়ে বড় কথা, দুই শীর্ষ নেতার বক্তব্যে তো সবকিছু সীমাবদ্ধ থাকবে না। এখন পর্যন্ত কোন একটি আসনে হয়তো শীর্ষ নেতা যাচ্ছেন, পরে তো এমপি প্রার্থীরা তারা সরাসরি নির্বাচনের প্রচারণা করবেন, তারা একটা আগে পরে যাবেন। জি, এখানে আরো একটা এলিমেন্ট আছে, এবার বিএনপিতে প্রচুর বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, 90-এর মতো, এবং বিদ্রোহী ক্যান্ডিডেট যারা,
তাদের কিন্তু বেস খুব ভালো, অনেক জায়গাতে ওরা আসলেই ভালো ক্যান্ডিডেট ছিল। কিন্তু এবং আমরা ওই যে রুমিন ফারহানাকে নিশ্চয়ই দেখেছেন তিনি কিভাবে রুমিন ফারহানাকে আঙ্গুল তুলে দেখেছি। ধমক দিচ্ছিলেন। জি জি, রুমিন ফারহানা শুধু না, আমার নিজের যে কনস্টিটিউয়েন্সি সেখানেও খুব একজনকে, বিএনপির একজনকে নমিনেশন দিয়ে তারপর সেটা উঠিয়ে নিয়ে গিয়ে নাম কাওয়াস্তে এক জোটের এক প্রার্থীকে সেটা ধানের শীষ দেওয়া হলো। এটা তার প্রতি অবিচার করা হয়েছে, বিএনপির ক্যান্ডিডেটের প্রতি। জি। তো সেই লোক হিউজলি পপুলার এলাকায়। আরেকটা উদাহরণ দিলাম, এমন প্রচুর ব্যাপারে সহিংসতা হবে এবং আমি এখনো 100% শিওর না যে ইলেকশনটা শান্তিপূর্ণভাবে 12ই ফেব্রুয়ারি হবে। আমরা সবাই আশা করি নির্বাচনটা হওয়া প্রয়োজন, কারণ এটা ছাড়া অন্য কোনো পথ বিকল্প নেই। বাংলাদেশের তোলা নেই। জি, প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, একটু আপনার কাছে শুনতে চাই, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটের হিসেব বুঝে তারপর কিন্তু আসতে বলা হচ্ছে। হ্যাঁ, একেবারে মানে যদি আপনি 2টা-3টা থেকে শুরু করেন, ভোটের হিসাব পরের দিন হয়তো 24 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। এত লম্বা সময় ধরে থাকতে বলা হচ্ছে, নেতা কর্মীদেরকে থাকতে বলা হচ্ছে যাতে ভোটের হিসাব বুঝে নিতে পারে। অন্যরাও বলছে কেউ যদি ভোট জালিয়াতির চেষ্টা করে, যেটি প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান বলছেন, হাত ভেঙে ফেলা হবে, গুড়ে দেওয়া হবে, পাখা খুলে নেওয়া হবে, নানা ধরনের বিষয় হচ্ছে। আমরা তো জানি যে নির্বাচনী বাংলাদেশের মানুষ কিংবা কিছু আসনে এখন এমন হয় যে এলাকায় যে শক্তিমত্তা থাকে বেশি সে একটু কেন্দ্রে গিয়ে দাপট দেখানোর চেষ্টা করে। এবার এই ধরনের দাপট দেখানোর চেষ্টা করলে তো আসলে সংঘর্ষটা অনেক বেড়ে যেতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু যদি সামরিক বাহিনীকে ঠিক রকম ভাবে নিয়োজিত করা হয়, হ্যাঁ, যদিও তাদের লিমিটেড নাম্বার, কনস্টিটিউয়েন্সি প্রচুর, মানে ভোট কেন্দ্র, তবুও র্যান্ডমলি যে জায়গাগুলোতে মনে হয় যে খারাপ পরিস্থিতি হতে পারে, সেই সব জায়গাতে যদি তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই ভায়োলেন্সটাকে কমিয়ে আনা যাবে। আরেকটা কি, এই ভায়োলেন্সের আপনি যে বললেন যে 16 জন এ পর্যন্ত নিহত হয়েছে, জি। অ্যানাউন্সমেন্ট করা, শিডিউল তফসিল ঘোষণা করার পর থেকে 16 জন, আপনি লক্ষ্য করবেন তাতে কিন্তু 13 জন হলো বিএনপি, 3 জন হলো অন্য দলের। তার অর্থ যে ব্যাপারটা কি, এটা কি ন্যাচারাল ডেথ, মানে কি ধরনের খুন হয়েছে? হ্যাঁ, তো খুন হওয়া তো ন্যাচারাল না। কাজেই এই যে খুনগুলো হয়েছে তাতে 13 জন 16 জনের মধ্যে, তার অর্থ এই ভায়োলেন্স কারা করছে? হু আর ডুইং ইট? এটা কি মানে যাদেরকে বলা হয় পতিত শক্তি তারা? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় এগুলো করছে অন্য প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষ কারা সেটা, তাতে আমার যেন মনে হচ্ছে যে বিএনপির কর্মীরা অনেক ধৈর্য দেখাচ্ছে, অনেক দে আর শোয়িং এ লট অফ পেশেন্স, এবং অনেক মানে আমি বলবো ম্যাচুরিটি, যে যদি তারাও এ ধরনের প্রতিহিংসার দিকে যেত তাহলে আমরা নাম্বারটা দেখতাম অর্ধেক, হ্যাঁ, অথবা অন্য সাইডে বেশি, কিন্তু তা নয়। তার অর্থ আমার যেন মনে হচ্ছে যে প্রধান বিরোধী মানে প্রধান দল যেটা বিএনপি, এদের যে নেতৃত্ব এবং এদের কর্মীরা অনেক বেশি রেশনাল বিহেভিয়ার দেখাচ্ছে, এবং সেজন্যই আমি আশাবাদী যে সামনের নির্বাচনটা যে হবে, যেটা আমার খুবই পছন্দের প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, ওয়ান অফ আওয়ার বেস্ট ইন আমেরিকা, আমাদের এই বাঙালিদের, সে যে বলছে যে ওই নাম্বারটা বললো, আগের নাম্বারটা 2014 এর নাম্বারটা, সেটা তো অনেক বেশি, এবং তার সঙ্গে কম্পেয়ার করে এখন নাম্বারটা কম, কিন্তু এই নাম্বারটা যদি সামনে বেড়ে যায়, ওটার কম্প্যারিজনে যায়, তাহলে সেটা তো খুব একটা ভালো ব্যাপার নয়। এবং আমরা বর্তমানে রেশিও যদি আমরা দেখি যে বিএনপির 13টা আর অন্যদের 3টা, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে আমার মনে হয়, কারণ মানুষের ধৈর্য কিংবা সহ্যেরও একটা লিমিট রয়েছে, এবং আমি আশা করব যে সব প্রতিপক্ষরাই এই জিনিসটাকে খুব শান্ত মনে, মানে উইথ লট অফ পেশেন্স এবং চিন্তার মাধ্যমে এসব কাণ্ডে না গিয়ে বরং একটা সুষ্ঠু, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে একটা আনন্দমুখর একটা নির্বাচনের মাধ্যমে যে সত্যিকার ভাবে নির্বাচিত হবে তার কাছেই যেন ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া হয়। এবং আমার যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অলরেডি যে অর্ডার করেছে যে উইদিন 2 days, আমি দেখলাম, আমার মনে হয় 13, 14, 15 এই তারিখের ভেতরেই কিন্তু আমি দেখলাম যে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে ক্যাবিনেট ডিভিশনকে এবং আরেকটা দপ্তরকে, ইলেকশন কমিশনকে, যে তারা যাতে ট্রানজিশনটা ওই সময় খুব স্মুথ ওয়েতে করে। ট্রানজিশন মিনস
ট্রান্সফার অফ পাওয়ার, নতুন পার্লামেন্টের যে আসবে তার কাছে পাওয়ার ট্রান্সফার ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি অর্ডার করেছেন ক্যাবিনেট ডিভিশনে। সাধারণত এগুলো ক্যাবিনেট ডিভিশন করে থাকে। জি, সবকিছু মিলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আগামী 21শে ফেব্রুয়ারিটা হতে যাচ্ছে নতুন সরকারের অধীনে, নতুন সরকারি বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি উদযাপন করবে। হ্যাঁ, যে প্রসেসটা তো আছে, যে প্রসেসটা এত তারিখের মধ্যে এটা শুরু হবে, তারপরে আস্তে আস্তে ক্ষমতাটা হস্তান্তর করা হবে। তাতে আমার যেন মনে হচ্ছে যে আমি কিন্তু আশাবাদী। আমি জানি যে দর্শক মন্ডলীর অনেকে ভাববেন যে মানে আমি আগের কমেন্ট থেকে যেটা জানি অতি ভদ্রভাবে ওনারা বলেছেন যে আমি নাকি একটু মানে ইনডাইরেক্টলি আমি বলবো নাই, নো, আমি নাইভ না, কারণ আমি কিন্তু বাংলাদেশের ফিল্ড রাজনীতি করেছি, ফিল্ডে দেখেছি, শুধু নর্মাল রাজনীতি না, যেখানে অন্য ধরনের রাজনীতি, গণযুদ্ধ টাইপের যে ব্যাপার স্যাপার, ওগুলো কিন্তু আমি দেখার সুযোগ হয়েছে আমার জীবনে। কাজে আই নো দ্য ফিল্ড। এই জন্য আমি ভাবছি যে এবারে যে পরিস্থিতি দেখছি, হয়তো এটা একটু লিড টু এ ভেরি নাইস ট্রানজিশন, এটা ভালো একটা ট্রানজিশন। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাদের দুজনের বক্তব্য থেকে আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটি জনগণের বহু কাঙ্ক্ষিত। মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, তারা ভোট দেওয়ার সুযোগটি পাবেন, এবং এটিকে নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব কিন্তু যে যাই বলেন না কেন, বাংলাদেশে এখন দুজন রহমান আছেন, মিস্টার দুজন রহমান, তাদের দুজনের হাতে, একজন তারেক রহমান, একজন ডাক্তার শফিকুর রহমান। এই দুই রহমান যেভাবে তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেবেন, পরিচালনা করবেন, সামাল দিয়ে রাখবেন, নিয়ন্ত্রণ করে রাখবেন, ততটাই শান্তিপূর্ণ হবে বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। তাই তাদের দুজনকে দায়িত্ব নিতে হবে কতটা শান্তিপূর্ণভাবে, যে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হচ্ছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে, নতুন একটা স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশকে হাঁটার কথা বলা হচ্ছে, তারা সেটা কতটা দায়িত্ব নিয়ে করতে পারবেন। আমরা দেখার জায়গায় আছি, আমরা পর্যবেক্ষণের জায়গায় আছি, সেটি নিঃসন্দেহে আমরা আগামী দিনেও করব। দর্শক, এই ছিল আমাদের আজকের মতো। আগামীকাল রাত 8টায় আবারও ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।